দুয়ারের রিপোর্টারে এবার আইনমন্ত্রীর বাড়ির ছবি দেখাবো। সার্টিফিকেট না পেয়ে দেখুন কিভাবে মন্ত্রীর বাড়িতে চড়াও হয় এক দুষ্কৃতী। আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে ভাঙচুর চালায় সে। আসানসোলে মন্ত্রীর বাড়িতে অফিস, সার্টিফিকেট নিতে গিয়ে মন্ত্রীকে না পেয়ে ক্ষোভ, আর তারপর আইনমন্ত্রীর টেবিল এভাবে ভাঙচুর করে সে। সার্টিফিকেট নিতে যায় যুবক। কে এই যুবক, কি কারণে তার এই ভাঙচুর করা, জানবো। আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, শুধুমাত্র সার্টিফিকেট না পাওয়া এভাবে ক্ষোভ উগরে দেওয়া যায়? আর সবচেয়ে বড় কথা, এটা মন্ত্রীর বাড়ি, যে সে কারোর বাড়ি নয়, নিরাপত্তা তো থাকে। একেবারে মন্ত্রীর বাড়িতে ঠিক এমনই ঘটনা ঘটলো আজ বিকেল 4:45 আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা বিকি কেওড়া মন্ত্রীর বাড়িতে আসেন এবং বেশ কিছু সমস্যা নিয়ে আসেন, কিন্তু মন্ত্রী বাড়িতে না থাকায় মন্ত্রীর সাথে তার দেখা হয়নি। এরপরে বাদ বিবাদে জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে, তারপর সে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর সে আসে এবং একটা আদলা ইট এনে পড়ে মন্ত্রীর বাড়ির যেই রুমের মধ্যে মন্ত্রীর অফিস রয়েছে, চেম্বার রয়েছে, সেই চেম্বারে ঢোকে, সেইখানে টেবিলের কাঁচ ভেঙে দেয় এইভাবে এই যুবক। এরপরে নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি ওই যুবককে আটক করে ধরে ফেলে এবং আসানসোল দক্ষিণ থানার হাতে পুলিশকে তুলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, মন্ত্রীর বাড়িতে সবসময় নিরাপত্তায় থাকে। আজ যখন এই ঘটনা ঘটে সেই সময়ও 3 জন নিরাপত্তা রক্ষী সেই জায়গাতে নিরাপত্তায় ছিল। তারপরও একজন যুবক বা মন্ত্রীর বাড়িতে ভেতরে ঢুকলো, তার চেম্বারে ঢুকলো এবং এই ধরনের হামলার ঘটনা ঘটালো। পুলিশের অনুমান কি তাকে জিজ্ঞাসাবাদ করেই আসল ঘটনা জানা যাবে, তাই কিন্তু আসানসোল দক্ষিণ থানার পুলিশ একদমই আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি পায়, অবশ্যই আমাদের নজর থাকবে। হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে, না তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়। পুলিশ তো ছিল, হ্যাঁ সিকিউরিটি ছিলেন তো। হ্যাঁ হয়তো পেয়েই গেছে। একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না। একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায়, ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপর একটা ইট মারে। টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেইন করেছি, ডিটেইন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। আগে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি। মহিলাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ খবর দেখিয়েছিলাম আপনাদের। ঘোলার ঘটনা, পুলিশের জালে বিজেপি কর্মী ঘোলায় রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ, আর এরপরই আত্মঘাতী হন মহিলা। যদিও অভিযুক্ত বিপ্লব বসুকে গ্রেফতার করা গিয়েছে, কিন্তু এখনো পলাতক মূল অভিযুক্ত জিয়াউল আলম। প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাতে পারবেন। জিয়াউল, বিজেপি কর্মী একজনকে গ্রেফতার করা গিয়েছে, কিন্তু মূল অভিযুক্ত তাকে এখনো গ্রেফতার করা যায়নি। সে কোথায়, অবশ্যই আমাদের নজর রয়েছে। ঘোলায় রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ, আর এরপরই আত্মঘাতী হন মহিলা। অভিযুক্ত বিপ্লব বসুকে গ্রেফতার নিউ ব্যারাকপুর থানার। এখনো পলাতক মূল অভিযুক্ত বিজেপি কর্মী মমতা সরকার। মারধরের অপমানে আত্মঘাতী বলে গতকালই থানায় অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগে পাকড়াও এক বিজেপি কর্মী। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত মমতা সরকার কোথায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর মমতাকে কিন্তু হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তার কারণ, যেভাবে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে এক মহিলাকে দীর্ঘদিন ধরে তাকে মানসিক টর্চার করা হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল, একাধিক অভিযোগ এবং একাধিকবার কিন্তু এ নিয়ে বসাবসি হচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি যেহেতু বিজেপি নেতা, বিজেপি নেত্রী, বিজেপি কর্মী, সেই জন্য তার প্রভাবটা অনেকটাই বেশি। ফলে দিনের পর দিন হুমকি দিচ্ছিল। এই হুমকির পরই কিন্তু সেই মহিলা আত্মঘাতী হয়। এই আত্মঘাতীতে একদম স্পষ্ট একটা চিঠিতে লিখে দিয়ে যায় যে এই মমতা সহ একাধিক নাম কিন্তু সেখানে চিঠিতে উল্লেখ করে, এবং তখনই কিন্তু এই আত্মঘাতী হবার পরই কিন্তু এই তার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে। একেবারে, এবং সেই অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মী গ্রেফতার, কিন্তু এখনো ফেরার মূল অভিযুক্ত।
দুয়ারে রিপোর্টারের সময় হয়ে গিয়েছে এখন একটা ছোট্ট ব্রেকের, কিন্তু ব্রেকের পর আপনাদের দেখাবো নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কিভাবে উত্তাল হয়ে উঠল শিউরি বাজার এলাকা। একটা ব্রেকের পর সঙ্গে থাকুন। শিউরিতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আর অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়াকে গ্রেফতার শিউরি থানার পুলিশে। কি হয়েছিল ঘটনা? শিউরি স্টেশন লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। স্থানীয় দোকানদার প্রদীপ কীর্তনিয়ার বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণের চেষ্টার অভিযোগে সকালে ব্যাপক উত্তেজনা, এলোপাতাড়ি ইট বৃষ্টি, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। শিউরির হারজন বাজারে উত্তেজনা ছড়ায়। কথা বলবো সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, ঘটনা ঘটার অভিযোগের 24 ঘন্টার মধ্যে যে অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়াকে গ্রেপ্তার করেছে শিউরি থানার পুলিশ। কিন্তু কেন গ্রেপ্তার করলো তার ঘটনা হচ্ছে, প্রদীপ কীর্তনিয়ার যে লটকনের যে দোকান ছিল সেই দোকানে একজন নাবালিকা সেখানে যিনি লজেন্স কিনতে যায় এবং সেই সময় কিন্তু ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এবং তারপরে পরেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রদীপ কীর্তনিয়ার যে দোকান সেই দোকানের সামনে কিন্তু ইট বৃষ্টি করা হয়। তার দোকানের সামনে যে রাস্তা সেই রাস্তার উপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় এবং সকালে যখন রাস্তা অবরোধ তুলতে রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হয় তখনই কিন্তু পুলিশ দুদিন সময় চেয়েছিল, কিন্তু পুলিশকে স্থানীয়রা বিকাল 5টা অবধি সময় দিয়েছিল যে তার মধ্যে প্রদীপ কীর্তনিয়াকে গ্রেপ্তার করতে হবে, নইলে কিন্তু তারা কিন্তু আবারও রাস্তা অবরোধে নামবেন। এবং সন্ধ্যের দিকে যখন তারা আবার ফের রাস্তা অবরোধ করার একটা কর্মসূচি নেওয়ার মতো তারা জড়ো হতে থাকে, সেই সময় কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে প্রদীপ কীর্তনিয়া অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা অবরোধ তুলে নেয়। তবে এই যে নাবালিকার যে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টা, এই ঘটনায় কিন্তু শিউরির হাটজন বাজার এলাকায় যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছিল। কাল রাতে আমরা খেয়ে দিয়ে যখন ঘুমাতে যাই, পাশের বাচ্চা মেয়ে একটা দৌড়তে দৌড়তে বাড়ি এলো। বাচ্চা মেয়েটাকে বললাম কি হয়েছে, তুমি কোথায় গিয়েছিলে? এখন ও আর বলে না। বারবার জিজ্ঞেস করার পর বললো হ্যাঁ আমি দোকানে গেছিলাম। প্রদীপ কীর্তনিয়ার দোকানে চকলেট নাকি আনতে গেছিল। যাই হোক, ওইখানে যাওয়ার পরে ওকে ভেতরে ঢুকিয়ে যা ইচ্ছা তাই করেছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, সে কাঁদতে কাঁদতে বললো যে আমাকে এরকম এরকম করেছে। তারপরে পুলিশ ডাকা হলো। পুলিশ এসে ওনাকে তো পায় না, ওনাকে পালিয়ে গেছে, ওনাকে আর ধরা হয়নি। অন্য দাদাকে ধরে নিয়ে গেছে। শাস্তি চাইছি যাতে আর কোনো মেয়েকে এরকম করতে না পারে। আর এদিকে চা বাগানে তরুণী খুন, দলসিং পাড়ার চা বাগান, তরুণীর দেহ উদ্ধার। গতকাল থেকে নিখোঁজ ছিলেন তরুণী, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। খুনের প্রতিবাদে ভুটানগামী রাস্তা অবরোধ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, কি ঘটেছিল তরুণীর সঙ্গে? দেখো রুমিলা, ওই তরুণীর পরিবারের লোকজনের পক্ষ থেকে অভিযোগ করা যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকাল দুপুর থেকেই ওই তরুণী নিখোঁজ ছিল। এবং শুধু তাই নয়, যে তরুণীর একজন পরিচিত যুবক যাকে পুলিশ গ্রেপ্তার করেছে রাতের বেলা, সেই যুবক মোবাইল দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়। খুনের পর মৃতদেহ কিন্তু দলসিংপাড়া চা বাগানে ফেলে দেওয়া হয়। এই অভিযোগেই কিন্তু কার্যত ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে দলসিংপাড়াতে। আজকে সকাল থেকে কিন্তু কালকে রাতেই দেহ উদ্ধার হয় এবং ওই অভিযুক্ত যে যুবক তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজকে সকালবেলা পরিবারের লোকজন এবং স্থানীয়রা দাবি তোলেন যে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে, সেই কারণে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে ভুটানগামী যে সড়ক সেটা দলসিংপাড়াতে অবরোধ করা হয়। পরে অবশ্য পুলিশের আশ্বাসে এই অবরোধ উঠে যায়। ইতিমধ্যেই ওই মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে একেবারে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। আরো যদি কেউ দোষী থাকে তাদের গ্রেপ্তার করা হবে। বেশ, জয়নগরের বকুলতলা, সেখানে কুপিয়ে খুন মহিলাকে, রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্থানীয়দের। ক্ষত বিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তির পর মৃত্যু। মহিলাকে এলোপাথারি কোপানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। কথা বলবো অর্পণ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, রাস্তা থেকেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু কি হয়েছিল, কেন এভাবে মৃত্যু? পুলিশের কাছে নেই এবং এই ঘটনায় যে নির্জন স্থানে তাকে খুন করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে নৃশংসভাবে কোপানো হয়েছে। তার মুখের একাংশ প্রায়
শরীর থেকে ঝুলে গিয়েছিল এবং স্থানীয় এক টোটো চালক প্রথমে নির্জন রাস্তায় তিনি যখন টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন তখনই তিনি দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়, গ্রামের যিনি প্রধান রয়েছে তাকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে নীলপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। এই যে রাস্তায় যাবার বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই বকুলতলা থানার পুলিশ তারা সংগ্রহ করেছেন। এখনো পর্যন্ত ওই মৃতদেহের মহিলার তার পরিচয় পাওয়া যায়নি। বিভিন্ন যে গুলি রয়েছে সেখানে এই মহিলার ছবি পাঠানো হয়েছে। বেশ, নজর থাক। ধর্ষণে ফের আমৃত্যু কারাদণ্ড, আমৃত্যু জেলের নির্দেশ। এবার জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণে কাকার যাবজ্জীবন জেল। 2021-এর মামলায় নির্দেশ জলপাইগুড়ি পক্সো আদালতে। 3 বছরে 8 জনের সাক্ষ্য গ্রহণ আদালতে। কথা বলবো, শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, দেখো, বলা যেতে পারে যে ঘৃণ্য এই ঘটনার জন্য কিন্তু সর্বোচ্চ সাজা শোনালো জলপাইগুড়ি পক্সোর বিশেষ আদালত, যেখানে নাবালিকা তার পরিবারের এক সদস্য সম্পর্কে কাকার দ্বারা নিগৃহীত হয়েছিলেন এবং দিনের পর দিন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, অত্যাচার করা হয় এবং অপরাধ চেপে রাখার জন্য তাকে নানাভাবে ভয় দেখানো হয়। এবং পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে জানতে পারেন সে গর্ভবতী। তারপরে অভিযোগ দায়ের হয় অভিযুক্ত নামে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বলা যেতে পারে 3 বছরের মাথায় কিন্তু বিচার প্রক্রিয়া শেষে 8 জনের সাক্ষ্য গ্রহণের পর সর্বোচ্চ সাজা আজকে কিন্তু পক্সো আদালতের বিচারক তিনি রায় দিলেন এবং আমৃত্যু এই অপরাধীকে কিন্তু জেলের ভেতরেই কাটাতে হবে এবং সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সেই সঙ্গে যে নাবালিকা এই নিগ্রহের শিকার হয়েছিলেন সে যাতে আগামী দিনে পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং তার জন্য কিন্তু 4 লক্ষ টাকা লিগ্যাল এইড ফোরামকে তার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক এবং এই টাকা দিয়ে সে যাতে আবার নতুন করে শুরু করতে পারে এবং পুরনো অতীতের ঘটনাগুলোকে ভুলে আবার পড়াশোনা করে সে দাঁড়াতে পারে, সেই নির্দেশও দিয়েছেন আজকে বিচারক। সব মিলিয়ে বলা যেতে পারে এই অপরাধের যে শাস্তি দিল তাতে সর্বোচ্চ সাজাই শুনিয়েছেন বিচারক। তাতে সর্বোচ্চ যাবজ্জীবন, বলা যেতে পারে যাবজ্জীবন, মানে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কারাগারে বন্দী থাকতে হবে, জেলের ভিতর বন্দী থাকতে। নজর এবার মাথাভাঙায়। নাবালিকা ধর্ষণে 20 বছরের জেল, 20,000 টাকা জরিমানার নির্দেশ মাথাভাঙা আদালতের। 2018-এ নাবালিকাকে নদীর পাড়ে ধর্ষণ, গ্রেফতারের পর জেল হেফাজতে ছিল অভিযুক্ত আর তারপরে এই নির্দেশ। আরো বিস্তারিত জানাতে পারবেন রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসারডাঙ্গা এলাকায় এক নাবালিকা ধর্ষণ মামলায় আজ মাথাভাঙা আদালতে রায়দান হয় এবং বিচারক অভিযুক্তকে 20 বছরের জেল এবং 20,000 টাকা জরিমানা আদায় নির্দেশ দেয়। তবে সরকারি আইনজীবী আবু বাত্তা হক তিনি যেটা জানান যে 2018 সালে গ্যাসের কানেকশন দেওয়ার নাম করে অভিযুক্ত সেই বাড়িতে আসে এবং নাবালিকাকে নিয়ে যায় এবং নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং এই ঘটনার পর অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ মাথাভাঙা আদালতে রায়দান হয় এবং সেখানে বিচারক 20 বছরের জেল এবং 20,000 টাকা জরিমানার নির্দেশ দেয়। বেশ, আর এদিকে বারাসাতে লিভ ইন পার্টনারকে খুনের যাবজ্জীবন। বারাসাত কোর্টে যাবজ্জীবন সাজা ঘোষণা জয়দেব কোলের, সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেল। 2017-এ অশোকনগরের গুমায় লিভ ইন সঙ্গীকে শ্বাসরোধ করে খুন করে জয়দেব। আজ এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলো। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলো এই নির্দেশ? একদম, দেখো, 2017 সালে একেবারে ফেব্রুয়ারি মাসে জয়দেব এবং তার লিভ ইন পার্টনার পূর্ণিমা দাস তারা একটা ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখানেই তাদের মধ্যে গন্ডগোল হয় এবং তাকে শ্বাসরোধ করে খুন করে মারা হয় এবং তারপরেই এই জয়দেব কিন্তু এখান থেকে পালিয়ে যায়। তাকে ধরা হয় একেবারে হরিদাস হুগলির একটি থানা থেকে। সেখান থেকে তাকে ধরে একেবারে 7 বছর ইতিমধ্যে তিনি জেল কেটেছেন এবং আজকে তাকে সাজা ঘোষণা করলেন বারাসাত আদালত। ইতিমধ্যেই তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, অমৃত্যু কারাদণ্ড এবং অনাদায়ে আরো 6 মাসের জেল, অর্থাৎ যে নৃশংস ঘটনা, অর্থাৎ তার লিভিং পার্টনার সঙ্গে থেকে সেখানে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ফলে সেটা একেবারে একটি বিরল ঘটনা। তার জন্য কিন্তু বারাসাত এডিজে 7 তাকে কিন্তু ইতিমধ্যেই অমৃত্যু কারাদণ্ড এবং তাকে আরো অনাদায়ে 50,000 টাকা জরিমানা করলেন বারাসাত এডিজে। বেশ, পোস্টমর্টমে পাওয়া যায় যে স্ট্রাঙ্গুলেশন এবং সাক্ষী সাবুদের মাধ্যমে প্রমাণিত হয় যে জয়দেব কোলেই ওকে স্ট্রাঙ্গুলেশন করেছে। পুলিশ 2 দিন বাদেই ওকে অ্যারেস্ট করে। 16 জন সাক্ষীর পরে দাঁড়িয়ে রায় ঘোষণা করলো আজীবন মৃত্যু এবং সশ্রম কারাদণ্ড, সঙ্গে 50,000 টাকা ফাইন।
ঝাড়গ্রামের বিনপুর হস্টেলে পড়ুয়াকে ছ্যাঁকা, ঘটনায় জালে হস্টেলের ইনচার্জ। অভিযুক্তের 2 দিন পুলিশ হেফাজতের নির্দেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, কেন ইনচার্জ পড়ুয়াকে ছ্যাঁকা দিতেন? কি আক্রোশ কাজ করতো? দেখো, মূলত যে মাদ্রাসা সংস্থা রয়েছে সেই মাদ্রাসা সংস্থার যে হোস্টেল রয়েছে সেখানেই সেই পড়ুয়া থাকতো, এমনটাই জানা গেছে পরিবার সূত্রে। আর সেই মাদ্রাসা হোস্টেলেই মূলত মাদ্রাসার যে ইমাম রয়েছেন সেই ইমামই তাকে মারধর করেন এবং আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনা ঘটেছে। যে জায়গায় গরম আয়রন দিয়ে তাকে ছ্যাঁকা দেওয়া হয়েছে এবং তার শরীরের একাধিক জায়গায় সেই ছ্যাঁকা দেওয়া হয়েছে এবং যে ছাত্রটি রয়েছে সেই ছাত্র গুরুতর অসুস্থ হয়, তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরেই পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দিন বিনপুর হাসপাতালে তাকে চিকিৎসা করা হয় এবং বিনপুরেই গিয়ে সেই অভিযোগ দায়ের করা হয়। বিনপুর থানাতে অভিযোগ দায়েরের পরেই মঙ্গলবার আজ তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে পেশ করা হয়েছিল। এই মাদ্রাসার ইমাম কেন এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে। মাদ্রাসার ইমামকে আজ যখন আদালতে পেশ করা হয় তাকে 2 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। আর মূলত এই বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই ইমাম কেন এই ছাত্রকেই গুরুতরভাবে মারধর করেন এবং তাকে আয়রনের ছ্যাঁকা কেন দিয়েছে সে জায়গায় একটা প্রশ্ন তো উঠছেই। কারণ মাদ্রাসার যে সংস্থা রয়েছে সেই মাদ্রাসার সংস্থার যে ছাত্রাবাস সেখানে এইভাবেই ছাত্রকে মারধর এবং এই নিয়ে যেভাবে মাদ্রাসা যে হোস্টেল রয়েছে সেখানে যেমন অভিভাবকরা অভিযোগ করছেন, তাহলে এই ধরনের ঘটনা এর আগেও হয়তো ঘটেছে, সেক্ষেত্রে সেই ঘটনাকে লুকানো হয়েছে। সেই জায়গা থেকে গোটা বিষয়ের তদন্ত পুলিশ শুরু করেছে। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে অভিযোগ বেআইনি টোল আদায় কড়াকড়। দুর্গাপুর পুর নিগমের টোল আদায় রাশকোটের। টোল আদায় বন্ধের নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। রাজ্যের অনুমোদন ছাড়াই টোল আদায় দুর্গাপুরে, অনুমোদন ছাড়া টোল আদায় দুর্গাপুর পুর নিগমের। সব ধরনের টোল আদায় বন্ধের নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। টোল আদায় নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারেই কিন্তু হাইকোর্টের নির্দেশে কিন্তু দুর্গাপুর পুরসভার যে 7টি টোল সেই 7টি টোল আদায় বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এবং এরপরেই কিন্তু দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা বারবার কিন্তু পুরসভার কাছে কিন্তু তারা আবেদন করেছিলেন যে এই টোল বেআইনি টোল বন্ধ করা হোক, কিন্তু তাদের কথা অমান্যত্ব করায় কিন্তু অবশেষে আদালতের দ্বারস্থ হন। এরপরেই কিন্তু আদালত থেকে যে হাইকোর্ট সেই হাইকোর্টের দ্বারস্থ হন এই টোলের বিষয় নিয়ে তারা যান। এরপরেই কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে এই যে 7টি টোল দুর্গাপুর পুরসভার আন্ডারে সেই 7টি টোল থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দেন এবং এরপরেই কিন্তু পুরসভা নড়ে চড়ে বসে। কারণ পুরসভার তরফ থেকে জানানো যেটা হচ্ছে যে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। অপরদিকে কিন্তু এই টোল বেআইনিভাবে তোলা হচ্ছিল এমনটাই কিন্তু দাবি করছেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং বেশ কিছু চালক। বেশ, ये टोल नाजायज तरीके से पैसा ले रहा था। हम लोगों ने कई बार इसका विरोध भी किया, लेकिन ये मनमानी तौर से ले रहा था। बीच में एक बार और ये लोग बंद किया था, जो हम लोग के लिए बहुत अच्छा सुविधा लगा था, लेकिन इस बार ये लोग फिर खोल दिया। हम लोग टोल नहीं दे रहे थे तो जोर जबरदस्ती कर रहा था लोग, नहीं आपको देकर जाना पड़ेगा। ये तो बहुत अच्छा हुआ कि बंद हो गया, बहुत अच्छा है, बंद हो गया तो हम लोग बहुत तबाह रहते थे। दिक्कत क्या, पैसा देना पड़ता था। कितना लग रहा था? 140। দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে যবে থেকে আমাদের এই দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, তবে থেকে টোল আদায়টা চলেই আসছে। এটাতে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভালের দরকার, সেটা ওনারা বলছেন, হাইকোর্ট বলেছেন আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা, রিটেন যে অ্যাপ্রুভালটা আছে সেটা দিলে পারমিশন আপনাদের দিয়ে দেওয়া। এখন যেহেতু ওনাদের নির্দেশ আছে সাময়িকভাবে এটা বন্ধ, খুব শীঘ্রই আমরা যখন অ্যাপ্রুভাল নিয়ে আসবো তখন আবার খুলে যাবে। আবাস পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। আবাসের নাম বিজেপি সদস্যের বাবা। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রামের ঘটনা। আবেদন করেও আবাস না মেলার অভিযোগ। বাম পঞ্চায়েতের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। অবশেষে পাকা বাড়ির স্বপ্ন মিটবে পদ্ম নেতার। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, একদমই রুমেলা, যে দীর্ঘদিন ধরে আবেদন করেও কিন্তু আবাসের ঘর তারা পাচ্ছিল না। তাদের যেটা অভিযোগ যে বাম আমলে আরএসপি পঞ্চায়েত থাকাকালীন তারা সেখানে আবেদন করেছিল, সেই সময় তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, 10 থেকে 20 হাজার টাকা তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। তাদের সেই টাকা দেওয়ার সাধ্য ছিল না, সে কারণে কিন্তু তারা আবাসের টাকা পায়নি বা বাড়ি তারা বানাতে পারেনি। তাদের স্বপ্ন ছিল যে একটা পাকা ঘর তাদের হবে, কারণ আর্থিক অবস্থান ভালো নেই। কারণ এই যে পিঙ্কি মুরারই
2023 সালে বিজেপি থেকে সে জয়ী হয় ওই ডাঙ্গার অঞ্চলে সদস্য হিসাবে। তার পরিবারে তার বাবা ইটভাটা শ্রমিকের কাজ করেন, তার এক ভাই সে ভিন রাজ্যে কাজ করে। এই অবস্থার মধ্যে তাদের দিন গুজরান হয়। টিনের ছোট্ট ছাপড়া ঘরে তাদেরকে কিন্তু বসবাস করতো। এই সময়কালে তাদের তৃণমূল পঞ্চায়েতের তরফ থেকে তাদের আবাসের ঘরের টাকার স্যাংশন হয়েছে, তাতে কিন্তু বেজায় খুশি। তো তৃণমূলের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে যে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার যে সাধারণ মানুষের প্রত্যেককে দল মত নির্বিশেষে যে কাজ করছে তার এটা জ্বলন্ত উদাহরণ। আবাস যোজনায় আপনার সংসদে কতজনের নাম উঠেছে? 18 জন। তারা প্রত্যেকেই গরিব? হ্যাঁ, প্রত্যেকেই গরিব। তো শুনলাম যে আপনাদেরও নাম উঠেছে, আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশন করে আসছিলেন? আমারও তো হয়ে গেল 5 বছর মতন, দিত না, এবার হয়েছে। কেন এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি কেন ওটা তো আমি বলতে পারবো না। এইবার যে নাম উঠলো মানে তাতে তো কতটা আপনারা খুশি হয়েছে? হয়েছে, উপকার হবে, থাকার অসুবিধা হয় আমাদের। তো আগের মেম্বার ছিল তৃণমূলের, যাই হোক তারাই দিয়েছে হয়তো নামটা। বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় যে 60% বরাদ্দ, সেই বরাদ্দ থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে চলেছে। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগী হয়েছেন যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারি তহবিল থেকে সেই সমস্ত চিহ্নিত উপভোক্তাদের দলমত নির্বিশেষে প্রত্যেককে তাদের আবাস যোজনার যে ঘর পাওয়ার যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করছে। বিভিন্নভাবে এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাংলা আবাস যোজনার ঘর তারা পাচ্ছেন। তো সেই মতো পিঙ্কি মুরারি আমাদের হাজিপুরের যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন, বিজেপির সদস্য, তিনিও ঘর পেয়েছেন। সেচ দপ্তরের জমি থেকেই মাটি চুরি, ট্রাক্টরে তোলা হচ্ছে মাটি। দিনে দুপুরে মাটি চুরির অভিযোগ মুর্শিদাবাদের ভগবান গোলায়। মাটি চুরিতে অভিযোগের তীর স্থানীয় ইটভাটার মালিকের বিরুদ্ধে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে আসেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। খবর দেওয়া হয় বিএলআরওকে। চাপে পড়ে বন্ধ হয় মাটি কাটা। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, ভগবানগোলার যে নহরপাড়া এলাকা রয়েছে সেখানে হচ্ছে বহু প্রাচীন এই গোবরনালা বলে এলাকাটা পরিচিত, যেটা হচ্ছে সেচ দপ্তরের অধীনে। এবং সেই জায়গা থেকেই কিন্তু দিনের মধ্যে প্রকাশ্যে মাটি কাটা চলছিল এবং বেশ কয়েকদিন ধরে চলছিল। এরপরে কিন্তু স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, কারণ বর্ষার সময়তে যদি বর্ষা হয় তাহলে বন্যার জল কিন্তু এই গোবরনালা ছাপিয়ে, বাঁধ ছাপিয়ে তোমার বিভিন্ন এলাকা প্লাবিত করবে এই এলাকায়। তাই মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে এবং অভিযোগ যে একটি ইটভাটার মালিক সে বেশ কয়েকটা ট্র্যাক্টর দিয়ে কিন্তু সেই কাজ করে চালিয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু সেচ দপ্তরের আধিকারিকরা এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা আসেন এবং দুটি ট্র্যাক্টরকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ। এবং এলাকার মানুষের অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে এইভাবে প্রকাশ্যে মাটি কাটছিল ইটভাটার মালিকরাই। এর আগেও কিন্তু লালবাগ এলাকাতে বা ভগবানগোলা এলাকাতে এইভাবে কিন্তু সরকারি জমিতেই মাটি কেটে নেয় তোমার ইটভাটার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। তারপরে এবারও কিন্তু সেই একই ঘটনা, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে এবং সেচ দপ্তরের আধিকারিকরাও আলাদাভাবে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে কিন্তু জানিয়েছে। বেশ, আর এবার স্যালাইন নিয়ে আরো সতর্ক স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যুর পর কড়া পদক্ষেপ। ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন বন্ধের পরেও কড়া পদক্ষেপ। কি কড়া পদক্ষেপ জানবো, আমাদের প্রতিনিধি থাকবেন। তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্যালাইন নিয়ে আরো সতর্ক স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যুর পর কড়া পদক্ষেপ। ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন বন্ধের পরেও কড়া পদক্ষেপ। স্যালাইনের নতুন স্টকেও সতর্ক স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে সরবরাহের আগে স্যালাইনের নমুনা পরীক্ষা। প্রতিটি স্যালাইনের বোতলে চেক অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প। চেকড অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প না থাকলে ব্যবহার নয়। আর এই বিষাক্ত স্যালাইনেই অসুস্থ হয়ে পড়েন নসরিন খাতুন। এখনো সংকটজনক সদ্য মা নসরিন। এসএসকেএম এ ভর্তি। বিষাক্ত স্যালাইনে অসুস্থ নসরিন। নতুন করে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, সদ্য মায়ের অবস্থা কেমন?
রুমেলা, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে স্যালাইন কাণ্ড, সেই স্যালাইন কাণ্ডের পর সেখানকার যে 3 সদ্যজাতর মা, তাদের মধ্যে নাসরিন খাতুন, মাম্পি সিং এবং নাসরিন খাতুন, মাম্পি সিং এবং আরও এক যে সদ্যজাতর মা, 3জনকেই SSKM হাসপাতালে ভর্তি করানো হয় এবং SSKM হাসপাতালে এই 3 চিকিৎসাধীনের মধ্যে মিনারা বিবি, তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে এবং তাকে আজকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে তাকে নেফ্রোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ কিডনি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে মাম্পি সিং, তার শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক ছিল যখন ভর্তি করা হয়েছিল পিজি হাসপাতালের মেন ব্লকে এবং তাকে প্রথম দিন থেকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। সেই মাম্পি সিং, তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। এটা অত্যন্ত ভালো খবর যে মাম্পি সিংয়ের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। অন্যদিকে নাসরিন জাহানের শারীরিক অবস্থা ওঠানামা করছিল, মাঝখানে তাকে ভেন্টিলেশন থেকে বার করে ট্রায়াল বা পরীক্ষামূলকভাবে নন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। নাসরিন জাহানের শারীরিক অবস্থা নতুন করে আবার একটু খারাপ হয়েছে, তাকে এই মুহূর্তে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাম্পি সিং বাইরে এখন আউট অফ ডেঞ্জার, বাট বাকি দুজন নাসরিন খাতুন তার মধ্যে তিনি সংকটজনক। পুলিশ ডিওয়াইএফআই ধস্তাধস্তি, উত্তেজনা মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডের জের ডিওয়াইএফআই এর জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি আর তাতে উত্তেজনা। জেলা শাসক অফিসের সামনে বসে পড়েন ডিওয়াইএফআই কর্মীরা, বিক্ষোভ দেখা। চিকিৎসার গাফিলতিতে মালবাজারের রোগী মৃত্যুর অভিযোগ, মালবাজার থানায় অভিযোগ দায়ের। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় এক কিশোরকে। অভিযোগ, নামমাত্র চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় রোগীকে, পরে ফের শরীর খারাপ হলে তাকে আনা হয় ওই হাসপাতালে। তখন ডাক্তাররা কিশোরকে মৃত ঘোষণা করেন। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। কথা বলবো, রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, রুমেলা, তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীরেশ লোহার তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে কিন্তু মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসে পরিবারের সদস্যরা এবং সেখানে আসার পর কিন্তু চিকিৎসক তাকে দেখে নিয়ে শুধুমাত্র ওষুধ দিয়ে ছেড়ে দেন। এরপর কিন্তু বাড়িতে যাওয়ার পর সেই যুবকের শারীরিক অবনতি দেখা দেয় এবং তাকে যখন হসপিটালে ঘুরিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে চিকিৎসকের যে গাফিলতি রয়েছে, কারণ যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাকে ভর্তি রাখা হয়নি, পরের দিন আসার কথা বলা হয়েছে আর একটি মাত্র ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে পরিবারের তরফ থেকে মালবাজার থানায় কিন্তু এফআইআর করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। এই পরিপ্রেক্ষিতে কিন্তু চিকিৎসকরা জানিয়েছে যে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে এবং যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তার ব্যবস্থা নেওয়া হবে। রুমেলা, বেশ। স্কুলে একাধিক বেনিয়মের অভিযোগে বিক্ষোভ, হাসনাবাদের গাঁদাকপি হাই স্কুলে উত্তেজনা। বাড়তি ভর্তির ফি, মিড ডে মিল চুরি, এমন নানা অভিযোগ। স্কুল গেটে বিক্ষোভ, প্রধান শিক্ষক ঘেরাও। অনিয়মের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। কি অভিযোগ আগে একবার শুনেন। ভর্তি হতে এসেছিলি, প্রধান শিক্ষক কি বলেছে? ভর্তি হতে 3000 টাকা লাগবে। কে বলেছে? হেড স্যার। তাহলে তুই কি করলি? আমি বললাম 3000 টাকা কিসের জন্য লাগবে, বলতে আমার কিছু প্রবলেম ছিল, 2 বছর আসতে পারিনি। তো বলতে আসতে পারিস ভর্তি হলে 3000 টাকা লাগবে। কোন ক্লাসে? 9। তা আর কি বলেছে? ওই টাকাটা কোথায় দিতে হবে কি বলেছে? ওনাদের কাছে দিতে হবে। কাদের কাকে? হেড স্যারের কাছে। হেড স্যার তো টাকাটা কে চেয়েছিল? হেড স্যার তো। হ্যাঁ। অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, একাধিক বেনিয়মের অভিযোগ উঠছে এবং সে কারণে বিক্ষোভ, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো রুমেলা, এই যে হাসনাবাদের যে গাঁড়াকুপি হাই স্কুলে স্কুলের যে প্রধান শিক্ষক এবং যে পরিচালনা সমিতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকার যে অভিভাবক, গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের, এবং সেই নিয়ে গত কয়েকদিন ধরেই এই স্কুলে বিভিন্ন রকমের অশান্তি চলছিল। আজকে তারা ফেটে পড়ে। আজকে একদিকে যেমন রাস্তা অবরোধ করে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়, স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখায় এলাকার ছাত্রছাত্রীরা, এলাকার মানুষরা। এবং এই বিষয়ে যখন আমরা প্রধান শিক্ষককে আমরা জিজ্ঞাসা করি
করে প্রধান শিক্ষক কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে যায়। তিনি যেটা বলেছেন যে আমার কাছে এখনো কেউ কোনো রকম অভিযোগ করেনি, আমি অভিযোগ পেলে আমি পুরো বিষয়টা খতিয়ে দেবো। এবং এই যে অশান্তি দীর্ঘক্ষণ ধরে যেটা অশান্তি চলছিল সেই তারপরে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরে পুরো বিষয়টা লিখিতভাবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তরফ থেকে কিন্তু হাসনাবাদ থানার পুলিশের কাছে দেওয়া হয় এবং পুলিশ ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলে যে এই অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইরকম আশ্বাস পাওয়ার পরেই কিন্তু ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা কিন্তু ঘেরাও মুক্ত করে প্রধান শিক্ষককে। যদিও কতটা এই যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা যে অভিযোগ তুলছে সেই অভিযোগের ভিত্তিতে কতটা পদক্ষেপ নেবে প্রশাসন সেদিকে তাকিয়ে কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। বেশ, যে আপনি ভর্তির নামে টাকা নিয়েছেন এবং যে মিড ডে মিলের চাল ডাল, আমি 240 টাকার বেশি কারো কাছ থেকে নেইনি, কেউ দাবিও করিনি, এটা আমার ভর্তির ফিস। আর যে মিড ডে মিলের রাধুনী গোষ্ঠীরা এখানে না, আমার মততে আমি জানি না, কালকের মাঠে ছিলাম, কি হয়েছে আমি খবর নেবো, তারপরে আপনার রাধুনীরা বেশি করে চাল ডাল নিয়ে বাড়িতে। না না না, আমার জানা নেই কালকে কি হয়েছে কেসটা, অভিযোগ আমি মাঠে ছিলাম, আমি এখানে ছিলাম না। আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ হচ্ছে এবং আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাতেই পারে, কেউ তাকিয়ে আছে না, একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিক্ষোভ দেখায়। কি দেখাচ্ছে আমার জানা নেই, আমার জানা নেই, আমার জানা নেই ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে, আমার কাছে রিটেন দেখ, আমি দেখবো তারপরে। স্কুলের মাঠে প্রাচীন বিষ্ণুমূর্তি, ব্যান্ডেলের হাই স্কুলে উদ্ধার প্রাচীন বিষ্ণুমূর্তি। স্কুলের ভিতর খোঁড়াখুড়ির পর জড়ো করে রাখা মাটি থেকে উদ্ধার। আর বেলে পাথরের মূর্তি দেখে শিক্ষকদের জানায় পড়ুয়ারা প্রাচীন মূর্তি বলে সন্দেহ হওয়ায় পুরাতত্ত্ব বিভাগে যোগাযোগ স্কুলের। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, বেলে পাথরের মূর্তি উদ্ধার, ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এটাই গুপ্ত যুগের মূর্তি বলেই আরজিকর সার্ভে অফ ইন্ডিয়া থেকে যে আধিকারিকরা আসে তারা বলে এটা গুপ্ত যুগের এই বিষ্ণু মূর্তি। এবং স্কুলের যে স্যাররা যখন প্রথম স্টুডেন্টরা ছাত্রীরা পায় তারপরেই সেই স্যারের কাছে নিয়ে যায়, ইতিহাস স্যার এবং যে প্রধান শিক্ষক তার কাছে নিয়ে যায়, তারা গুগলে সার্চ করে দেখে এবং এটি অনেক পুরনো মূর্তি, প্রায় 1000 বছরের মূর্তি বলে অনুমান করছে। এবং কি কারণে এই মূর্তি স্কুলে এলো, কি কারণে পেলো, সেটাই তারা ওখানে এসে এবং স্কুলের স্যারদের সাথে কথাবার্তা বলে। যে আর্জিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে আধিকারিকরা এসেছিলেন তারা কথাবার্তা বলে। একেবারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের আরো পর্যবেক্ষণ দরকার এবং এই মূর্তি পরীক্ষা করে অবশ্যই তার কতটা আর্কিওলজিক্যালি এটা গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা নজর থাকবে। টিফিন ব্রেকে খেলতে খেলতে একটা মূর্তি খুঁজে পায়, মানে তোরাই সেটা উদ্ধার করে নিয়েছে, আমাদের টিচারকে দেখায়, তারপরে ওনারা ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারেন। এসআই তে যোগাযোগ করি এবং ওরা তখনই এসআই যে মানে বর্তমান যিনি আর কি সর্বোচ্চ পদাধিকারী ডিরেক্টর আছেন, তো উনি আমাদেরকে বলেন আপনারা ইমিডিয়েট ছবি পাঠান। আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ছবি পাঠাই, তো ওনারা দেখেন এবং ওনারা দেখে গুরুত্ব উপলব্ধি করেন। সঙ্গে সঙ্গে ওনারা একটা নিজস্ব একটা বোর্ড মিটিং ডাকেন, বোর্ড মিটিং দেখে ওনারা জানান এটি একটি সম্ভবত বহু প্রাচীন একটি মূর্তি এবং এই মূর্তিটি সম্ভবত গুপ্ত যুগের হতে পারে। ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है, ऐसा बहुत मिलता है। और ये चुंचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये एक्सटेंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कंपैरेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कंपैरेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं। সরকারি পাম্প খারাপ থাকায় সমস্যায় কৃষকরা। ডেবরার সত্যপুরের খারাপ সেচের জল তোলার পাম্প সমস্যায় সত্যপুরের একাধিক মৌজার কৃষক। সরকারি পাম্পের সাহায্যেই অল্প খরচে মিলত সেচের জল, আর সরকারি পাম্প বিকল হওয়ায় সমস্যায় কৃষকরা। এই সমস্যা সমাধানের কোনো পথ কি বের করা সম্ভব হলো? কথা বলবো, আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এখন রুমেলা এখনো পর্যন্ত কিন্তু এই যে ডেবরার সত্যপুর এলাকায় পশ্চিম ধারাসোলে যে সরকারি পাম্প রয়েছে সেচের জন্য, সেটা কিন্তু বেহাল অবস্থাতে এখনো রয়েছে।
সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়নি। কয়েকদিন ধরেই এই পাম্প খারাপ থাকার জন্যই কিন্তু এলাকার যে 4টি মৌজা রয়েছে সেই মৌজায় কিন্তু চাষিদের চাষ করতে জলের অনেক সমস্যা হচ্ছে এবং 5 গুণ অর্থ দিয়ে যেখানে ব্যক্তিগত পাম্প আছে জলের, তাদের কাছ থেকে জল নিয়ে চাষ করতে হচ্ছে। এলাকাবাসীর যারা কৃষক রয়েছে, শতাধিক কৃষক রয়েছে, তাদের দাবি প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এই পাম্পটিকে সারিয়ে দিক, কারণ এখন চাষের সময়, যাতে তারা সুলভ মূল্যে অর্থাৎ কম পয়সায় সরকারিভাবে সেই জলটা পায়। এ বিষয়ে আমরা সেচ দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে সেচ দপ্তরে জানাবেন এবং দ্রুততার সঙ্গে যাতে ওই এলাকার চাষিরা চাষের জন্য এই মুহূর্তে জল পায় তার ব্যবস্থা করবেন। বেশ, কোর্টের নির্দেশ উপেক্ষা করেই দেদার নাড়া পোড়ানো। বসিরহাটের নিন্দারিয়া কোদালিয়া পঞ্চায়েতে বেনিয়ম। বসিরহাটের জাঙ্গালাটি গ্রামে ক্যামেরাবন্দি নাড়া পোড়ানো। কোর্টের নির্দেশ সম্পর্কে জানা নেই বলে দাবি কৃষকদের। কেন নাড়া পোড়ানো হচ্ছে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও? জানেন না কেন তারা? অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেলা, এই যে আদালতের একদম যে নির্দেশ, যে কৃষকের যে জমি, সেই জমিতে যে নাড়া, সেই নাড়া কোনো মতে পোড়ানো যাবে না এবং সেই নির্দেশ কিন্তু প্রতিটা ব্লক এবং প্রতিটা পঞ্চায়েতের থেকে কিন্তু সেই সময় মাইকিং প্রচার করা হয়েছিল। এবং এরপরে যেটা আমাদের ক্যামেরা বন্দি হলো যে এই যে জাঙ্গালাটি গ্রাম, এই জাঙ্গালাটি গ্রামে একদম প্রকাশ্যে একদম নাড়া পোড়ানো হচ্ছে এবং তার থেকে কিন্তু রীতিমতো দূষণ ছড়াচ্ছে। এই ছবি আমরা করি যখন যে কৃষক পোড়াচ্ছিল তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, তিনি বলেন যে আমি জানি না। তাহলে কি এই পঞ্চায়েতের থেকে কিন্তু তাহলে কি কোনো রকম প্রচার করা হয়নি বা কি কোনো মাইকিং প্রচার করা হয়নি? তাহলে কেন এই কৃষকরা জানেন না, নাকি জেনেও না জানার ভান করে গোপনে এই নাড়া পোড়াচ্ছিল? যদি এরপরে আমরা যে নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি যেটা বলেছেন যে কোর্টের নির্দেশ আছে, তিনি সেটা জানেন এবং যেখানে নাড়া পোড়াচ্ছে সেই বিষয়টা তিনি জানেন না, তার নজরে নেই। তিনি যেটা আমাদের কাছ থেকে শুনেছেন এবং অবিলম্বে সেই বিষয়টা খতিয়ে দেখে যাতে আর এরকম নাড়া পোড়ানো না হয় সেই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। দুবেলা কাকে এই যে নাড়া পোড়ানো, এটা তো একদম আইন আদালতের থেকে একদম বারণ করে দিই যে নাড়া পোড়ানো যাবে না। তবে নাড়া পোড়াচ্ছেন কেন আপনি? আমি তো জানি না। জানেন না? এখানকার পঞ্চায়েত প্রধান কেউ কিছু বারণ টারণ করেনি? সেরকম তো শুনিনি না, এই বিষয়টা তো আমি জানি না। আর সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমরা জানি, কিন্তু ওই যে কৃষকেরা যেগুলো করছে আমরা জানি না। আর আমাদের কাছে কোনো কমপ্লেনও আসেনি এখনো পর্যন্ত। দেখেনি কে খারাপ পড়াচ্ছে বলতে পারবো না, আমি খোঁজখবর নিচ্ছি। যদি অরিজিনাল বা পড়িয়ে থাকে, সত্য পড়িয়ে থাকে, সেটা আমি স্টেপ নিচ্ছি, বন্ধ করার চেষ্টা করছি। ঝাড়গ্রামে লোকালয়ে হাতির তাণ্ডব। গোপীবল্লভপুরের পেটবিন্দি এলাকায় হাতির দল, 4 দিন ধরে এলাকায় ঘুরছে হাতির দল। হাতির তাণ্ডবে আতঙ্ক এলাকাবাসী, বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজু, 4 দিন ধরে এলাকায় হাতি ঘুরছে, কেন তাদেরকে জঙ্গলে ফেরত পাঠানো যাচ্ছে না? বন দপ্তর সূত্রে কি খবর? দেখো, প্রথমত বলে রাখি, বন দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, বন দপ্তর হাতিগুলোকে সরাবার প্রক্রিয়া চালাচ্ছেন, কিন্তু সেই হাতিগুলো যেহেতু জঙ্গলে খাবার না থাকার ফলেই তারা জঙ্গল থেকে বারংবার বেরিয়ে আসছে। গতকালই প্রায় 25 থেকে 30টি হাতি ঢুকেছিল, আবার আজ ভোরের দিকে প্রায় 50টি মতো হাতি ঢুকেছিল এলাকায়। সেক্ষেত্রে চাষের জমির উপর যেভাবে তাণ্ডব চালাচ্ছে হাতির দল, তা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। তাদের ক্ষোভ বন দপ্তরের উপর, কারণ বন দপ্তর সেই হাতিগুলোকে ব্যারিকেড করছেন না, বা বন দপ্তর সেখান থেকে অন্যত্র এই হাতিগুলোকে নিয়ে যাচ্ছেন না কেন, তা নিয়ে তাদের প্রশ্ন উঠছে। আর তাদের বক্তব্য যে বন দপ্তরকে বারবার আমরা জানাচ্ছি, এর আগেও আমরা জানিয়েছি, গত 3 দিন ধরে জানাচ্ছি যে লাগাতার হাতি তাণ্ডব হচ্ছে। সেক্ষেত্রে এই হাতিগুলোকে জঙ্গলেই আটকে রাখা যাচ্ছে না কেন, বা সেই জঙ্গল পথ দিয়ে অন্য কোনো গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে না কেন? আর এই নিয়ে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হাতিগুলোকে খুব শীঘ্রের মধ্যে সেখান থেকে সরিয়ে ফেলা হবে, এমনটা জানানো হচ্ছে বন দপ্তর সূত্রে। কিন্তু বর্তমানে স্থানীয় পরিবারে এসেছে কন্যা সন্তান। মহা ধুমধাম করে হাসপাতাল থেকে বাড়ি আনা হলো সদ্য মা ও সন্তানকে। সদ্য মা ও কন্যা সন্তানের জন্য তৈরি ছিল ফুল দিয়ে সাজানো গাড়ি। কন্যা সন্তানের পর মিষ্টিমুখ, মহা সমারোহে বাড়ি আনা হলো মা মেয়েকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এ ছবি আসলে ব্যতিক্রমী নয়, এ ছবি উদাহরণ হয়ে থাকতে পারে। তার কারণ এখনো আমাদের রাজ্যে, আমাদের গোটা দেশে কন্যা সন্তান হলে
মধ্যযুগীয় বর্বরতার ছবিও ফুটে ওঠে। এই ছবি তো একটা সত্যি দৃষ্টান্ত। একদমই, দেখো সত্যি আজকে একটা মন ভালো করা খবর অবশ্যই বলা যেতে পারে, কারণ যে বার্তা দিলেন পুরাতন মালদায়ের সংখ্যালঘু একটা গ্রামীণ দম্পতি, সেটা কিন্তু অনেককেই হয়তো ভাবাতে পারে বা অনেককে বোধোদয় ঘটাবে। কারণ সত্যি তুমি যেমনটা বলছিলে, যেভাবে মহিলাদের উপর কন্যা সন্তান জন্মে দেওয়ার জন্য দায়ী করে অত্যাচার পর্যন্ত হচ্ছে বিভিন্ন জায়গায়, এরকম খবর আমরা অনেক সময় করি। মানুষের মনের মধ্যে কন্যা সন্তান নিয়ে একটা উপেক্ষা আছে, কিন্তু তারা জানালেন 2 ছেলের পর মেয়ে, তাই তারা বেজায় খুশি এই দম্পতি। রীতিমতো বিয়ের বরকনের গাড়ি দেখে মনে হবে এমনটাই সুন্দরভাবে সেজেছিল গাড়ি, এবং হাসপাতালে এই গাড়ি, সেই গাড়িতে তারা আনন্দে নিয়ে গেলেন। শুধু তাই নয়, হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মী যারাই ছিলেন সবাইকে মিষ্টি মুখ, সবাইকে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন এই পরিবার। এবং তারা বলছেন, তারা বার্তা দিতে চান কেউ যাতে মহিলাদের কন্যা সন্তানকে অবহেলা না করে। একেবারে সংখ্যালঘু সম্প্রদায় কন্যা সন্তান হলো, আর তারপর জাঁকজমকপূর্ণ ঘরে ফেরা ছবি দেখছেন। অনেক আনন্দ, মেয়ের জন্য চাইছি, মেয়ে যাতে আগামী দিনে আরো ভালো কাজ টাজ করুক, আমাদের মুখটা উজ্জ্বল করুক। নানাদের জন্য চাইছি যে আরো যেন মেয়েকে যেন আগামী দিনে অবহেলাটা না করে, ওটাই চাইছি। মেয়ে হচ্ছে সবকিছু, মেয়েকে সব ঠিকভাবে চালাতে গেলে আমার 2 ছেলের পরে একটা মেয়ে, গাড়ি বাড়ি সব আছে, প্রচুর আনন্দ। তো ওনারা খুব খুশি হয়েছেন যে 2 পুত্র সন্তানের পরে একটা কন্যা সন্তান হবে। ওনারা গাড়িটাকে একটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, যেরকম সাজানো হয় বিয়ে বাড়িতে যেরকম করে সাজানো হয় গাড়িটা, সেইভাবে সাজিয়েছেন। আমরাও ডাক্তার হিসেবে চাই যে অনেকে কন্যা সন্তান হওয়াতে খুব অখুশি হয়, কিন্তু আমরা এত আপ্লুত হয়েছি ওনাদের অভ্যর্থনা জানানোর জন্য। দুয়ারে রিপোর্টার এখানেই শেষ।